ওয়েলকাম টু অথর্ব। আমি রঞ্জিত বর্মন। আজকে ক্লাসে আমরা 50টি বেস্ট বাছাই করা ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আলোচনা করব। এর মধ্যে প্রশ্ন আর উত্তর, তার সাথে ওই প্রশ্নের আশেপাশে যা টপিক হয় সেগুলো আমরা তোমাদের শেয়ার করব। মনে রাখবে, আগামীতে আমাদের দুটি ইম্পর্টেন্ট এক্সাম আসছে। একটা হচ্ছে আরআরবি এনটিপিসি, আরেকটি হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি। তো এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ও এনটিপিসি দুটো পরীক্ষাকে পাখির চোখ করে আমরা 20,000 জিকে জিএস করব। এতে তারই অংশ। যদি তোমরা এই পরীক্ষা দুটো ছাড়াও অন্যান্য যে কোনো পরীক্ষার অ্যাসপিরেন্ট হও, তাহলে তোমাদের এই প্রশ্নগুলো ভীষণ হেল্প করবে তোমাদের। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। এবং ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে। প্রশ্ন ইংরাজিতে আছে, কিন্তু আমি এক্সপ্লেনেশন তো বাংলাতেই করব। যদি প্রশ্ন বোঝো, প্রশ্ন দেখো এবং হচ্ছে আমি এক্সপ্লেন করে দেবো, তাহলে তোমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ থাকবে না। প্রথম প্রশ্ন বলছে কি, বলছে দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা, মানে রাজ্যসভার চেয়ারপারসনের বা চেয়ারম্যানের কথা বলছে। ইজ 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 কি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়? রাজ্যসভার চেয়ারম্যান কে হয়? অপশন নাম্বার এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নাকি হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? এটা সোজা প্রশ্ন। সবসময় মনে রাখবে, রাজ্যসভার যে চেয়ারম্যান হয় সে হয় আমাদের ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি হয়। ঠিক আছে, বেশ। কত নম্বর আর্টিকেল অনুযায়ী উপরাষ্ট্রপতির ইলেকশন হয়? উপরাষ্ট্রপতির ইলেকশন যদি বলি, তাহলে আমরা বলবো আর্টিকেল নাম্বার 66। আর যদি বলি একজন উপরাষ্ট্রপতি থাকবে, এই কথাটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 63-তে, মনে থাকবে। বেশ। উপরাষ্ট্রপতির তোমার মেয়াদ হচ্ছে কিন্তু 5 ইয়ার। উপরাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 ইয়ার। তো সুতরাং হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হচ্ছে, যদি তোমার 5 বছর মেয়াদ হয়, তাহলে অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যানেরও মেয়াদ হয়ে যাবে কত? 5 বছর। কিন্তু রাজ্যসভার যে মেম্বার হয় তাদের তোমার কিন্তু মেয়াদ কিন্তু 6 বছর হবে। ঠিক আছে, 6 বছর করে। ঠিক আছে, মনে থাকবে। পরের প্রশ্ন বলবো। বলছে 2 নম্বর, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার সিলেক্ট দ্য, স্টেট লেজিসলেচার কাকে সিলেক্ট করতে পারে? মেম্বার অফ লোকসভাকে সিলেক্ট করতে পারে। এটা তো প্রথমেই বাদ হয়ে যাবে, তার কারণ মেম্বার অফ লোকসভা, যাদেরকে আমরা এমপি বলি, তারা হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড হয়, মানে জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হয়, যেটাকে আমরা লোকসভা নির্বাচন বলি। ঠিক আছে, আর এই লোকসভা নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে কে আসবে সেটি সিদ্ধান্ত নেওয়া হয়। মেম্বার অফ রাজ্যসভা, তারপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যেটা বলছে তোমার চিফ জাস্টিস হাইকোর্ট অফ দ্য স্টেট, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। চিফ জাস্টিস অফ হাইকোর্টকে নিয়োগ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে। ঠিক আছে, নির্বাচন সেরকম হয়। অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে, তিনি হচ্ছেন হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সর্বোচ্চ আইনজ্ঞ ব্যক্তি হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল নাম্বার 676। ঠিক আছে, তাহলে একটাই অপশন পড়ে থাকলো, অপশন নাম্বার বি, মেম্বার অফ রাজ্যসভা, তাকেই হচ্ছে ইলেক্ট করতে পারে স্টেট লেজিসলেচার। মনে থাকবে, বেশ ভালো কথা। আর যারা স্টেট লেজিসলেচারে যায় তাদের মেম্বারদের হচ্ছে তোমার যে মেয়াদ থাকে সেটা হচ্ছে 6 বছর, 6 ইয়ার। ঠিক আছে, এখানে শুধু প্রশ্ন উত্তর নয়, প্রপারলি আমরা কিন্তু অ্যানালাইজ করব, যাতে তোমাদের রিভিশন আরো বেশি ভালো হয়। ঠিক আছে, পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে দ্য ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট এট দ্য সেন্টার ওয়াজ লেড বাই, প্রথম কেন্দ্রীয় সরকারের নন কংগ্রেস গভর্নমেন্ট এসেছিল কত সালে, এবং হচ্ছে তার যে লেড বাই মানে বলতে চাইছে তার যে নেতৃত্ব কে দিয়েছিল। ঠিক আছে, এইটি ইন্দিরা গান্ধী হারার পর, ইন্দিরা গান্ধী তোমার ইলেকশন হেরে গেছিল, তারপরে এসেছিল। সময়টা ছিল 1977 সালে, 1977-এ হচ্ছে কেন্দ্রে প্রথম অকংগ্রেসীয় সরকার আসে। ঠিক আছে, যার প্রধানমন্ত্রী হচ্ছেন অপশন নাম্বার বি, মোরারজি দেসাই। তবে এটি 77 থেকে ওই মোটামুটি 1980 সাল পর্যন্ত টিকে ছিল। ওই 2 বছর, 2 ইয়ার, 2.5 বছর সামথিং, হ্যাঁ 2 বছর 4 মাস সামথিং এরকম সময় ছিল এই সরকারটি। আর এটি যে পার্টিটা ছিল সেটা হচ্ছে তোমার জনতা দল। জনতা দল পার্টি ইলেকশনে এসেছিল প্রথম, তারপরে আবার 1980-তে ইন্দিরা গান্ধী ইলেকশন জিতে আবার চলে আসে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন বলবো। বলছে উইচ অফ দা, আরেকটা জিনিস এখান থেকে বলি। ঠিক আছে, এই যে জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে না বললেই নয়, জয়প্রকাশ নারায়ণকে বলা হয় জেপি। ঠিক আছে, কি বলা হয়? জেপি। এবং লোকনায়ক, বহুবার পরীক্ষায় এসেছে, কিন্তু আবার আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট, লোক নায়ক। ঠিক আছে, ইনি বিহারের একজন লিডার ছিলেন এবং ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে এমার্জেন্সির সময়
সব থেকে বড় যে লিডার ছিলেন যার মানে ইন্দিরা গান্ধী ভার্সেস যে হয়েছিল সেটা হচ্ছে তোমার জয়প্রকাশ নারায়ণ ছিল, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন 4 নম্বর বলছে which article of the constitution of India guaranteed to all the citizen freedom of speech। বলতে চাইছে এক কথায় যদি বলতে হয় এই প্রশ্নটি, যে ভারতবর্ষের সংবিধানের কোন আর্টিকেলটা আমাদের বাক স্বাধীনতা সম্পর্কে কি বলে তোমার গ্যারান্টি দেয়, ঠিক আছে। বাক স্বাধীনতা মানে ফ্রিডম অফ স্পিচ এবং এক্সপ্রেশন, এটা সম্পর্কে বলা হয় অপশন নাম্বার ডি 19 এর 6টা বাক স্বাধীনতার কথা বলা রয়েছে এবং এখানেই বলা হয়েছে ফ্রিডম ডি, হ্যাঁ, ফ্রিডম অফ প্রেস। পরীক্ষায় বহুবার এসেছে কিন্তু কোশ্চেনটা, ফ্রিডম অফ প্রেস তোমার এইটাতে এসেছে, ঠিক আছে। আচ্ছা 16 এ কি আছে? 16 আছে পাবলিক, সরকারি চাকরির জন্য সবাই সমান অধিকার পাবে। সরকারি চাকরি বা বলতে পারো পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি। 18 হচ্ছে আর্টিকেল বলছে তোমার যে কোনো হচ্ছে তোমার কি বলে এটাকে উপাধি উপাধি আহ, উপাধি 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 অ্যাবলিশন, কেউ ইচ্ছা মতন উপাধি নিতে পারবে না, ঠিক আছে। যদি কেউ ইচ্ছা মতন উপাধি নেয় তাহলে হচ্ছে আর্টিকেল নাম্বার 15 যেটা সেটা ভায়োলেশন হবে। আরেকটা কথা, এই আর্টিকেল নাম্বার 15 অনুযায়ী হচ্ছে তোমার ভারতরত্ন পদ্মশ্রী মানে পদ্ম পুরস্কার গুলো দেওয়া হয়, ঠিক আছে। ভারত রত্ন ভারতরত্ন পদ্ম পুরস্কার এগুলো সব আর্টিকেল নাম্বার 18 অনুযায়ী দেওয়া হয়। এখানে বলা আছে যে কোনো উপাধি নিতে পারবে না, কিন্তু এক্সেপশন আছে একাডেমিক্যাল এবং হচ্ছে তোমার মিলিটারি, যেগুলো তোমার অ্যাডমিরাল, মেজর, কর্নেল এই ধরনের উপাধি বাদে, এবং হচ্ছে একাডেমিক উপাধি যেমন হচ্ছে ডক্টর, পিএইচডি করলে ডক্টরেট উপাধি পায় না, সেগুলো বাদে কিন্তু, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। পরের প্রশ্ন 5 নম্বর বলছে ডিস্ট্রিক্ট জাজ ইন স্টেট আর অ্যাপয়েন্টেড বাই। ভারতবর্ষের যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে জাজ হয় তাদেরকে কে নিয়োগ করে? গভর্নর, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কাউন্সিল, মিনিস্টার, এটা তো হবেই না, এবং হচ্ছে অ্যাডভোকেট জেনারেল তো হবে না। দেখো আমি একটু আগে বললাম যে কান্ট্রি দেশের হচ্ছে প্রথম হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যার আর্টিকেল নাম্বার হচ্ছে 76 নম্বর, ঠিক আছে। আর প্রত্যেকটা রাজ্য সরকারকে তোমার আইনি পরামর্শ দেওয়ার জন্য একজন আইনজ্ঞ ব্যক্তি থাকে, তাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। তো অ্যাডভোকেট জেনারেল হচ্ছে স্টেটের হাইয়েস্ট তোমার কি বলে ল অফিসার। তো সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 165, ঠিক আছে। আর এখানে বলেছে ডিস্ট্রিক্ট জাজকে কে নিয়োগ করে? অপশন নাম্বার এ গভর্নর, হাইকোর্ট নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, হাইকোর্টের জাজকে নিয়োগ করে, চিফ জাস্টিসকে নিয়োগ করে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি, ঠিক আছে, নিয়োগ করে রাষ্ট্রপতি। এবং তিনি যদি পদত্যাগ করতে চায় তার রেজিগনেশন লেটারটাকেও রাষ্ট্রপতির কাছেই পাঠাতে হবে। কিন্তু গভর্নর শুধুমাত্র তাকে শপথ বাক্য পাঠ করায়। তাহলে শপথ বাক্য কে পাঠ করাবে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এই চিফ জাস্টিস অফ হাইকোর্টকে কে পাঠ করাবে? গভর্নর অফ এনি স্টেট। পরের প্রশ্ন বলছে দ্য ইমপিচমেন্ট অফ রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড। মানে প্রেসিডেন্টের যে ইমপিচমেন্ট হয় বা অভিশংসন হয়, তাকে যে পদ থেকে সরাতে হয়, সেই প্রসেসটাকে বলা হয় ইমপিচমেন্ট, যেটা আর্টিকেল নাম্বার 61 এ আছে, ঠিক আছে। কিভাবে হয় মানে কোথায় সেই যে তোমার ইমপিচমেন্টের যে তোমার বিলটা হবে, অ্যাকচুয়ালি বিল তো বলে না, কি বলে রেজুলেশন হবে, সেই ওই পত্রটা কোথায় উত্থাপন করতে হবে? আইদার হাউস অফ দা পার্লামেন্ট মানে পার্লামেন্টের যে কোনো হাউসে, মানে লোকসভায়ও হতে পারে অথবা রাজ্যসভায় উত্থাপন করা যেতে পারে, নাকি জয়েন্ট সিটিং হয় বোথ দা হাউসের ক্ষেত্রে যখন নাকি রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হবে, রাষ্ট্রপতিকে পদ থেকে সরাতে হবে, নাকি শুধুমাত্র লোকসভাতেই হবে, নাকি শুধুমাত্র রাজ্যসভাতে? আনসার ইজ অপশন নাম্বার এ। এটা হচ্ছে একদম কারেক্ট আনসার, যে তার যে তোমার কি বলে রেজুলেশনটা যেটা সেটা উত্থাপন করা যেতে পারে যে কোনো হাউসে, সেটা লোকসভাও উত্থাপন করা যেতে পারে, রাজ্যসভাতেও উত্থাপন করা যেতে পারে, কিন্তু দুটো হাউসেই পাস করাতে হবে সেম 2/3 মেজরিটিতে। লোকসভাতেও 2/3 মেজরিটিতে পাস করাতে হবে, রাজ্যসভাতেও 2/3 মেজরিটিতে পাস করাতে হবে, তবে গিয়ে একজন রাষ্ট্রপতি ইমপিচ হয়। এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতি ইমপিচমেন্ট হয়নি কিন্তু, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 7 নম্বর পাওয়ার টু গ্রান্ট পার্ডনস। পার্ডন মানে হচ্ছে তোমার কি বলে এটাকে ক্ষমা প্রদানকারী ক্ষমতা, আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অথরিটিজ। এর মধ্যে কোন সাংবিধানিক প্রধান ক্ষমা প্রদান করতে পারে? মানে কোন জাজ, মনে করো একজন ডিস্ট্রিক্ট জাজ থেকে শুরু করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো অপরাধীকে যে তোমার কি সাজা শুনিয়ে দিল, তারপরে তার সাজা বা
তার যে অপরাধ ক্ষমা করার অধিকার কার রয়েছে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি প্রেসিডেন্ট অফ গভর্নর অ্যান্ড স্টেট, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ স্টেট, ঠিক আছে, নাকি গভর্নর, নাকি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট? যারা জানো তারা প্রেসিডেন্ট আনসার করে দিয়েছো, কিন্তু যারা আরো বেশি ভালো করে জানো তারা অপশন পড়বে, অপশন নম্বর বি করবে, ঠিক আছে। তার কারণ রাষ্ট্রপতির কাছেও এই ক্ষমতাটা রয়েছে এবং যে কোনো রাজ্যপালের কাছেও ক্ষমা প্রদানকারী ক্ষমতা রয়েছে, আছে, ঠিক আছে। এটাকে বলা হয় পার্ডন ক্ষমতা। কিন্তু রাষ্ট্রপতি সব ধরনের ক্ষমা করতে পারে, সব ধরনের অপরাধকে ক্ষমা করতে পারে, কিন্তু স্টেট যে গভর্নর হয় তিনি হচ্ছে মৃত্যুদণ্ড ও কোর্ট মার্শাল, কোর্ট মার্শাল মিলিটারি দিলে হয়, এই দুটো ক্ষমা করতে পারে না। কে পারে না? রাষ্ট্রপতি তোমার রাজ্যপাল পারে না। কে পারে তাহলে? রাষ্ট্রপতি পারে, ভারতের রাষ্ট্রপতি সব ধরনের, বলেই দিয়েছে এই প্রথম। পরবর্তী প্রশ্ন বলছে 8 নম্বর, আর্টিকেল 280 মানে হচ্ছে 280 নম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন লেইজ ডাউন দা এস্টাবলিশমেন্ট অফ, আর্টিকেল নাম্বার ভারতের সংবিধানে 280 কি সম্পর্কে কথা বলে? প্ল্যানিং কমিশন কোনো আর্টিকেলই নেই, তার কারণ এটা কনস্টিটিউশনাল পদ নয়, যেটি 1950 সালে তৈরি হয়েছিল, 1950 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। মার্চ 15-এ, ডেটটা মনে রাখবে, আসে কিন্তু মার্চ 15-এ এটা 1950 সালে তৈরি হয়েছিল, যার প্রথম চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু, ঠিক আছে। আচ্ছা, ইন্টারস্টেট কাউন্সিল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটাকে তৈরি করে, ঠিক আছে। রাইটার বা আচ্ছা ওয়াটার ট্রিবিউনাল, এটাও করতে পারেন, অপশন নাম্বার ডি কারেক্ট হবে। আর্টিকেল নাম্বার 280-তে আছে ফিনান্স কমিশন, ঠিক আছে। ফিনান্স কমিশন মানে অর্থ কমিশন, কত বছরের জন্য? না 5 বছরের জন্য। অর্থ কমিশন প্রতি 5 বছর অন্তর অন্তর রাষ্ট্রপতি এটাকে গঠন করবে এবং এর সদস্য সংখ্যা 1+4, মনে রাখবে ভালো করে, ডব্লিউবিসিএস এর কোশ্চেন কিন্তু। একজন হচ্ছে প্রধান অর্থ কমিশন থাকবে, তার সাথে সহযোগী থাকবে 4 জন, এইটা এসেছিল যে কতজন সহযোগী থাকে, আনসার ইজ 4 হবে, ঠিক আছে। আর টোটাল মেম্বার হচ্ছে কত? 5 জন, মনে থাকবে। বেশ, বর্তমানে কে রয়েছে অর্থ কমিশন? 16তম, বর্তমানে ভালো করে মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন কিন্তু। 16তম অর্থ কমিশন যিনি রয়েছেন, এখন বর্তমানে ফিনান্স কমিশন চলছে কত? 16th, ঠিক আছে। কে আছে? না, এই যে প্ল্যানিং কমিশন যেটা পরবর্তীতে নীতি আয়োগ হয়ে গেছিল, নীতি আয়োগ, এই নীতি আয়োগেরই এক সময়কার ভাইস চেয়ারম্যান ছিলেন, নাম হচ্ছে অরবিন্দ পানাগারিয়া, অরবিন্দ পানাগারিয়া, ঠিক আছে। তো এইরকম ওপরে ওপরে এই যে অপশন, এই যে প্রশ্ন, এই যে অপশন, এই যে প্রশ্ন, এই যে অপশন, এইভাবে করছি না কিন্তু, আমি ডিটেলস বলছি যাতে একটা প্রশ্নের আশেপাশে আরো যা যা রয়েছে সেগুলো তোমাদের রিভিশন হয়ে যায়। তো 50টা কোশ্চেন মানে 200টা প্রশ্ন তোমাদের জানা হবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন বলছে, পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন্ডিয়া হ্যাজ 1 টায়ার, 2 টায়ার, 3 টায়ার, নাকি 4 টায়ার? পঞ্চায়েতি রাজ সিস্টেম কটা স্তর হয়? আমাদের হচ্ছে 3টে স্তর হয়, 3টে স্তর। একটা হচ্ছে গ্রাম লেভেলে, গ্রাম স্তরে, ভিলেজ লেভেলে, এক নম্বর হচ্ছে ভিলেজ লেভেল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ব্লক লেভেল, যারা জানো থাকো তারা ভালো মতনই জানো। 3 নম্বর হচ্ছে একদম ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে। যেটা ভিলেজ লেভেল সেটাকে কি বলে, ব্লক লেভেলে কি বলে, ডিস্ট্রিক্ট লেভেলে কি বলে, প্রত্যেকটার নাম আছে। আমি তোমাদের জন্য এই প্রশ্নটা ছাড়লাম, যদি জানো আমাকে কিন্তু সুন্দর করে 1 2 3 4 করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। যদি জানাও তাহলে আমি বেশ খুশি হব এবং হচ্ছে বুঝবো যে হ্যাঁ সত্যি তোমরা পড়াশোনা করছো। চলো আরেকটা জিনিস এখান থেকে জানবো, পঞ্চায়েত, এই যে পঞ্চায়েত কথাটা প্রথম উল্লেখ ছিল হচ্ছে আর্টিকেল নাম্বার 40-তে, ঠিক আছে। আর পঞ্চায়েতি রাজ এইটা উল্লেখ হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 243, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে এইটা পরবর্তীতে একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নিযুক্ত করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট নাম্বার হচ্ছে 73 নম্বর অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ অ্যাড হয়েছে, আর্টিকেল নাম্বারও বলে দিলাম, মনে থাকবে। সাল 1992 সাল, 73তম অ্যামেন্ডমেন্ট 1992 সাল, 1992, ঠিক আছে। আর পরের বছর 1993 সালে এটি ইমপ্লিমেন্ট করা হয়েছিল কনস্টিটিউশনালি, কিন্তু বাবা ভালো করে বুঝবে, সাংবিধানিক ভাবে 1993 সালে এটাকে অ্যাড করা হয়েছিল, কার্যকরী করা হয়েছিল, সময়টা ছিল 24শে এপ্রিল, ঠিক আছে, 24শে এপ্রিল। সেই জন্য এই 24শে এপ্রিল এই ডেটটাকে কি বলা হয় না, পঞ্চায়েত ডে বলা হয়, পঞ্চায়েত ডে হিসেবে পালন করা হয়, অবজার্ভ করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, সিকিম বিকেম ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়া ইন, সিকিম আমাদের পার্ট ছিল না সংবিধান, ভারত যখন স্বাধীন হচ্ছে 1947 সালে 15ই আগস্ট, তখন পরীক্ষায় বসবে নিম্নলিখিত কোন রাজ্যটি আমাদের অংশ ছিল না? সিকিম ছিল না। তার কারণ সিকিম হচ্ছে 1975 সালে ইন্দিরা গান্ধীর সময় ভারতবর্ষে পার্ট হয়,
1975, 1875 নয় কিন্তু, ঠিক আছে? স্বাধীন হবে তারপর তো। তো এটা একটা অ্যামেন্ডমেন্ট আসে, কিন্তু সংশোধনী আসে, সংশোধনী মনে রাখবে 36তম অ্যামেন্ডমেন্ট, 36 অ্যামেন্ডমেন্ট। ওকে, বেশ ভালো কথা। আচ্ছা, গোয়া ভারতের পার্ট হয়, এটাও ভারতের পার্ট ছিল না। দেখো, গোয়া তো বরাবরই ভারতেরই অংশ ছিল, কিন্তু হচ্ছে পর্তুগিজদের আন্ডারে ছিল, রুল ছিল। এটা গোয়া ভারতের পার্ট হয় 1961 সালে, মনে থাকবে কি হিসাবে, না ইউটি হিসাবে, ইউনিয়ন টেরিটরি হিসাবে। ওকে, দেন হচ্ছে গোয়া ফুল ফ্লেজড মানে পুরোপুরি যে স্টেটের মর্যাদা পেয়েছিল, এইটা সব থেকে ইম্পর্টেন্ট 1987 হয়েছিল। আর অ্যামেন্ডমেন্ট নাম্বার ছিল 56তম, 56 অ্যামেন্ডমেন্ট ছিল, মনে থাকবে। আর মেবি এটা 30 মে ছিল, ঠিক আছে? মেবি নয়, একদম 30 মেই ছিল, ডেটটাও বলে রাখলাম। আর ওই একই বছর মানে 1987 সালে আরেকটা স্টেট তোমার, যেটা নেফা ছিল প্রথমে, তারপরে তোমার রাজ্যের মর্যাদা পায়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ঠিক আছে? এইটা হয়েছিল 1987 সাল, সময়টা ছিল 20 ফেব্রুয়ারি। এটা ছিল 20 ফেব্রুয়ারি, মানে একই বছর। তার মানে এটা যদি 56 হয়, তার আগের অ্যামেন্ডমেন্ট নাম্বার হচ্ছে 55। অ্যামেন্ডমেন্ট নাম্বার 55, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নম্বর বলছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। কোন, এটা আমি বলেই দিচ্ছি আগের কোশ্চেনে, আর্টিকেল নাম্বার 40-তে, ঠিক আছে? এটা ভিলেজ পঞ্চায়েতের কথা উল্লেখ ছিল, ঠিক আছে? কিন্তু ওই রকম ভাবে ভালো করে বলা ছিল না কোনো ডিটেলসে, ঠিক আছে? এইটা হচ্ছে ডিপিএসপি পার্ট ছিল, ডিপিএসপি পার্ট ছিল, কি এখনো আছে ডিপিএসপি? ডিপিএসপি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, মনে থাকবে। ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। 12 নম্বর বলছে, টু পাস আ মানি বিল, দ্য পার্লামেন্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি। চারটে অপশনের মধ্যে যখন আমরা পার্লামেন্টে মানি বিল পাস করাবো বা করানো হয়, তখন এর চারটির মধ্যে কোনটি প্রযোজ্য নয় বা কোনটি নেসেসারি নয়। ওকে, তো অ্যাপ্রুভাল লোকসভা, একদম লোকসভা অ্যাপ্রুভাল দরকার পড়ে, তার কারণ মানি বিল লোকসভাতেই উত্থাপন করতে লাগে, একদম স্ট্রিক্টলি বলা রয়েছে আর্টিকেল নাম্বার 110 নম্বর আর্টিকেলের মধ্যে বলা রয়েছে, ঠিক আছে? অ্যাপ্রুভাল দ্য ফিনান্স মিনিস্টার, অ্যাপ্রুভাল দ্য রাজ্যসভা, এইটা হবে না, অপশন নাম্বার সি। রাজ্যসভার অ্যাপ্রুভাল না হলেও চলে, তার কারণ হচ্ছে রাজ্যসভার কাছে মাত্র কতদিন থাকে, 14 ডেজ। 14 ডেজ থাকে শুধুমাত্র। যদি 14 ডেজের মধ্যে কোনো সারা শব্দ না আসে বা সাউন্ড না দেয় রাজ্যসভা যে বিল সম্পর্কে তুমি কি করলে, তাহলে অটোমেটিক্যালি ওটা পাস বলে ধরে নেওয়া হয়, ঠিক আছে? মানে বিল, তোমরা খেয়াল রেখে দিও। তো রাজ্যসভার রোল সেরকম ভাবে নেই। আর কতদিন থাকে সেটাও আমি বলে দিলাম, ঠিক আছে? 14 ডেজ, 14 দিন। পরের প্রশ্ন বলছে যে, কি বলছে, 13 নম্বর কোশ্চেন, ল অ্যান্ড অর্ডার ইজ ইনক্লুডেড ইন দ্য কোন লিস্টের আন্ডারে রয়েছে? কনকারেন্ট মানে হচ্ছে যুগ্ম লিস্ট, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, এই তিনটে লিস্টের মধ্যে ল অ্যান্ড অর্ডার কার মধ্যে পড়ে, ঠিক আছে? কোন লিস্টের আন্ডার আসে? ল অ্যান্ড অর্ডার মানে হচ্ছে পুলিশ, ঠিক আছে? আচ্ছা, পুলিশ মানে বুঝতেই পারছো, পশ্চিমবঙ্গে থাকছো তো, তাহলে বুঝতেই পারবে, জেনে গেছো যে ল অ্যান্ড অর্ডার কোন লিস্টে রয়েছে। অপশন নাম্বার বি, স্টেট লিস্টের আন্ডারে রয়েছে হচ্ছে তোমার ল অ্যান্ড অর্ডার। ওকে, পুলিশ আসে। তো পুলিশ কে কন্ট্রোল করে, না রাজ্যের যে সরকার থাকে তার হাতে থাকে এটা, ঠিক আছে? কিন্তু আর্মি, তারপরে হচ্ছে তোমার পুরো ডিফেন্স সিস্টেম আর কি। ডিফেন্স সিস্টেম দু ধরনের, ওটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো ওরা কি করে, বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা বিএসএফ, এরা তো হচ্ছে তোমার এক্সটার্নাল সিকিউরিটি দেয় আমাদের। তো এক্সটার্নাল সিকিউরিটির যে তোমাদের আধিকারিকরা থাকে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে নির্ভরশীল হয়, ঠিক আছে? ইউনিয়ন লিস্ট হয়। কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে এমন যে সাবজেক্ট, যেটা এই সাবজেক্টের মধ্যে স্টেটও আমাদের ল বানাতে পারবে, আবার ইউনিয়ন মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টও ল বানাতে পারবে, সেটা হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট। একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক কিছুই আসে, অনেক সাবজেক্টই আসে কনকারেন্ট লিস্টের মধ্যে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এডুকেশন, মনে রেখে দিবে, এডুকেশন। তারপরে কি হয়, ওটাকে কি বলে, ব্যাংক্রাপসি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, কি মনে পড়ছে না, কি বলে ওটাকে, ও হ্যাঁ, ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন যেগুলো হয় না, এই ট্রেড ইউনিয়নের ক্ষমতা স্টেট এবং তোমার কি বলে ইউনিয়ন দুজনের কাছেই থাকে, ঠিক আছে? পরের প্রশ্ন বলবো, বলছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাবলিশেস আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা, অ্যান্ড ইট প্র্যাকটিস এনি ফর্ম। আমি অলরেডি বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি, 17 নম্বর আর্টিকেলে আনটাচেবিলিটি বা হচ্ছে অস্পৃশ্যতা থাকে, ঠিক আছে? 16 নম্বর আমি বলে হচ্ছে 16 নম্বর আর্টিকেল আছে তোমার
সরকারি চাকরির কথা বলেছে, সমান অধিকার পাবে। আর্টিকেল 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে বলছে সাম্যতার অধিকার, সবাই সমান, ঠিক আছে, সবাই সমান হচ্ছে 15 বলছে। 12 নম্বরে কি বলছে, সংজ্ঞা, কিসের সংজ্ঞা না স্টেট কাকে বলবো, সেই স্টেটের সংজ্ঞা হচ্ছে তোমার 12 নম্বরে বলেছে। এগুলো সব ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে আসে, মানে অধিকার আসে, মৌলিক অধিকার। হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য হোয়াট ইজ দ্য মেম্বার অফ নাম্বারস অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যেটা বলতে চলেছে খুব ভালো করে শুনবে, ঠিক আছে। লোকসভা থেকে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে কতজন সদস্য থাকে, ঠিক আছে। আচ্ছা চলো, খুব দুটো আমি কমিটির কথা বলবো, এক হচ্ছে পিএসি মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আরেকটা হচ্ছে তোমার এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি, ঠিক আছে। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভা রাজ্যসভা মিলিয়ে মোট সদস্য সংখ্যা হচ্ছে 22 জন, ঠিক আছে। লোকসভা রাজ্যসভা মিলিয়ে, ঠিক আছে, 22 জন সদস্য থাকে। তার মধ্যে এই 22 জনের মধ্যে 7 জন থাকে রাজ্যসভা থেকে প্লাস, আর বাকি 15 জন থাকে হচ্ছে তোমার লোকসভা থেকে, ঠিক আছে। লোকসভার সংখ্যাটা বেশি থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। এস্টিমেট কমিটি টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে তোমার টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে তোমার 13, ঠিক আছে, 30 জন। আর এই 30 জনই লোকসভা থেকে থাকে, 30 জনই লোকসভা থেকে থাকে, মনে রাখবে। এস্টিমেট কমিটি অনেক সময় দিয়ে দেয়। তো এখানে কি চাইছে, লোকসভার মেম্বার চাইছে, আর কোথাকার না পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তাহলে আনসার ইজ 15। আর এটা হচ্ছে তোমার রাজ্যসভা থেকে থাকে, মনে থাকবে। আর 30 যদি দিয়ে দিত তাহলে বলতাম এস্টিমেট কমিটি। আর এদের যে চেয়ারম্যান হবে সেটা কে নিয়োগ করে, পরীক্ষায় এসে যায় কিন্তু, কে নিয়োগ করে, এদের যে চেয়ারম্যান হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এদের যে চেয়ারম্যান হয় এটা হচ্ছে তোমার লোকসভার স্পিকার, খেয়াল থাকে যেন, লোকসভার স্পিকার নিয়োগ করে। আর এদের মেয়াদ হচ্ছে 1 ইয়ার, 1 ইয়ার। আশা করি ভালো রিভিশন হচ্ছে। পরে 16 নাম্বার কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে হচ্ছে তুমি কি বলে নাগরিকত্ব, নাগরিকত্ব। তো নাগরিকত্ব সম্পর্কে কোন আর্টিকেল পার্ট বলেছে, কোন পার্ট সম্পর্কে ইয়ে করে। দেখো সবার প্রথমে কি আসার দরকার, সবার প্রথমে দেশ আসবে, দেশ, তাহলে দেশ 1 নম্বরে আসবে। আর দেশ চলে আসলে দেশ খালি খালি থাকবে নাকি, নাগরিক থাকবে, তো নাগরিক 2 নম্বরে আসবে। তো পার্ট নাম্বার 1-এ হচ্ছে তোমার দেশের কথা, কান্ট্রির কথা বলেছে, কান্ট্রির নেম টেম ইত্যাদি পার্ট নাম্বার 1-এ রয়েছে। পার্ট নাম্বার 2-তে হচ্ছে নাগরিকত্ব রয়েছে, পার্ট নাম্বার 2, আনসার ইজ অপশন নাম্বার বি, ঠিক আছে। আচ্ছা, নাগরিক চলে এসেছে, তো নাগরিকদের কি দিতে হবে, অধিকার দিতে হবে না। তো পার্ট নাম্বার 3-তে আসছে তোমার নাগরিকদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। আচ্ছা, নাগরিকরাই শুধু মৌলিক অধিকার পাবে, আচ্ছা, স্টেটের কোনো কর্তব্য থাকবে না। তো অপশন নাম্বার পার্ট নাম্বার 4-এ ডি তে রয়েছে, এটাতে তোকে ডিপিএসপি মানে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্টেটের কিছু পলিসি, স্টেট মানে এখানে কান্ট্রির কথা বলছে, মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, পার্ট 5 এর মধ্যে বলছে ইউনিয়নস, ইউনিয়ন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যারা যারা পড়বে সেটা তারা পড়বে, ঠিক আছে। আর পার্ট 6 এর মধ্যে কে পড়বে, স্টেটের কথা বলা হচ্ছে, স্টেট, স্টেট মানে চিফ মিনিস্টার, তারপর হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা, তারপর হচ্ছে গভর্নর, হাইকোর্ট, এরা সব হচ্ছে পার্ট 6 এর মধ্যে আসছে। চলো পরের প্রশ্ন, 17 নম্বর, বলছে দ্য এজ অফ দ্য রিটায়ারমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট জাজ, সুপ্রিম কোর্ট জাজের এজ কত, রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট এজ কত হবে সুপ্রিম কোর্ট জাজের। 70 বছর, একদমই নয়। 70 বছর, 65 বছর, 62 না 60, 60ও হবে না। দেখো এখানে বলেছে সুপ্রিম কোর্টের জাজের কথা বলেছে, তাহলে আনসার ইজ 65, ঠিক আছে। যদি হাইকোর্ট বলতো তাহলে হচ্ছে 62 হতো, ঠিক আছে। হাইকোর্ট, ঠিক আছে, হাইকোর্ট হয়ে যায়। পরের প্রশ্ন বলছে যে 18 নাম্বার, দ্য নাম্বার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর, বলছে আমাদের ভারতীয় সংবিধান কতগুলো ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক কর্তব্য জনগণকে দিয়ে থাকে, কতগুলো দিয়ে থাকে। মূল সংবিধানে 7টা ছিল, মূল সংবিধানে 7টা, 7 ছিল, একটা ডিলিট করে দেয়া হয়েছে। কত নাম্বার, আর্টিকেল নাম্বার 31, যেটাকে তোমার রাইট টু প্রপার্টি ছিল, এটা ছিল কি, রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি মানে হচ্ছে তোমার কি বলে, কি বলে ওটাকে, সম্পদ, 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 তো হ্যাঁ, সম্পদের অধিকার বলেছিল আর্টিকেল নাম্বার 31-এ। এটাকে ডিলিট করে দেয়া হয়েছে, ডিলিট করে কোথায় রাখা হয়েছে, আর্টিকেল নাম্বার 300A তে রাখা হয়েছে। এটা এখন লিগাল রাইট, লিগাল রাইট, মনে থাকবে। বেশ,
আর কত সালে করা হয়েছে এটা করা হয়েছে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1978-এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে কটা আছে, একটা চলে গেল, কটা থাকে 1 - 7 মানে 7 - 1, তাহলে আনসার ইজ অপশন নাম্বার এ 6, 6টা রয়েছে বর্তমানে, ঠিক আছে। ছখানা আমাদের মৌলিক অধিকার সম্পর্কে বলা থাকে, তার মধ্যে ছখানার মধ্যে যেটা আর্টিকেল নাম্বার 32-এ রয়েছে, যেটাকে আমরা বলি কি রিট বলি, রিট। হ্যাঁ, এখানের মধ্যে রিটের মধ্যে 5টা রিট রয়েছে। এটাই হচ্ছে সংবিধানের আত্মা। কে বলেছে? বি.আর. আম্বেদকর। দ্য ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, আগে এটাকে স্টার দাও তারপর অন্য কথা। দ্য ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল কত সালে এস্টাবলিশ হয়েছে ভারতবর্ষে? উত্তর হবে অপশন নাম্বার বি 2010 সাল। 7 অক্টোবর মনে রাখবে, 18 অক্টোবর ডেট মনে রাখতেই হবে, কিছু করার নেই তারা, কারণ আগামীতে যে এক্সাম গুলো আসছে তো ডিটেল না মনে রাখলে সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। পরের প্রশ্ন বলছে দা ওয়ার্ড কি সোশ্যালিস্ট, সরি সোশ্যালিস্ট এন্ড হচ্ছে সেকুলার ওয়্যার ইনসার্টেড ইন ইন্ডিয়ান প্রিয়াম্বল দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে এখানে বলতে চাইছে যে দুটো শব্দ, এক নম্বর হচ্ছে সোশ্যালিস্ট, দুই নম্বর হচ্ছে সেকুলার, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটে শব্দ আমাদের প্রিয়াম্বলে মূল সংবিধানের মধ্যে ছিল না, পরবর্তীকালে এটাকে ইনসার্ট করা হয়েছে, ঠিক আছে, কেটে কুটে বসানো হয়েছে। এটা কত সালে এবং হচ্ছে কোন সংশোধনীর মাধ্যমে? অপশন নাম্বার বি 42তম, আর সাল হবে তোমার 1976, বাই ইন্দিরা গান্ধী ছিলেন এই সময়, ঠিক আছে। আর প্রিয়াম্বল একবারই সংশোধন করা হয়েছে, ওয়ান টাইম, অনলি ওয়ান টাইম, আর এইটাই 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট। 21 which amendment of the constitution reduced the voting age 21 to 18, মানে আগে তো স্টার্ট দাও, প্রশ্ন ভালো, বেশ খুব ভালো প্রশ্ন বলেছে, কত নম্বর অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, মানে তোমার সংশোধনী অনুযায়ী আমাদের ভোটিং এজ আগে ছিল 21, এখন হচ্ছে 18, তো কবে এটা রিডিউস করা হয়েছে? 21 থেকে 18 করা হয়েছে কত সালে এবং অ্যামেন্ডমেন্ট, আমরা সালও জানবো অ্যামেন্ডমেন্টও জানবো। উত্তর হবে অপশন নাম্বার বি 61st অ্যামেন্ডমেন্ট, সালটা ছিল 1988, ঠিক আছে, এক সেকেন্ড, 1988 ছিল অ্যামেন্ডমেন্ট নাম্বার, ঠিক আছে। এখনই চিৎকার করুন তো, আমরা তো দাদা অপশনে পড়েছি 89, হ্যাঁ 89, অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছিল 89-এ 61 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে, সালটা এটা, আর কার্যকরী হয়েছিল 1989 সাল থেকে, তো 89 সাল থেকে 18 করা হয়েছে। প্রশ্নটা এইটা আসছিল, তোমরা যেটা আনসার করেছো যেটা 1889, সেটা ছিল যে কত সাল থেকে 18 করা হয়েছে, ঠিক আছে, আর কোন অ্যামেন্ডমেন্ট হচ্ছে 61 অ্যামেন্ডমেন্ট, আর সালটা হচ্ছে 1988, ঠিক আছে। আচ্ছা, মনে রেখে দিও। আর এর থেকেই, এই সময় থেকেই তোমার আগে ছিল ইলেকশন কমিশন একজন, তারপরে 3জন করা হয়েছে, যেটা 1993 থেকে পার্মানেন্টলি 3জনই রয়েছে। 3জনের মধ্যে একজন হচ্ছে চিফ ইলেকশন কমিশন প্রধান, আর 2জন হচ্ছে সহযোগী। বর্তমানে কে রয়েছে? রাজীব কুমার, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো 22 নম্বর বলছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ইজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটা স্ট্যাচুটরি বডি, কনস্টিটিউশনাল বডি, নাকি মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন, নাকি এএনসি বোথ? এটা একটা স্ট্যাচুটরি বডি, কনস্টিটিউশনাল বডি হলে আর্টিকেল থাকতো। অপশন নাম্বার এ স্ট্যাচুটরি বডি। এটা এই একটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট পাস হয়েছিল 1993, একেবারে যত্ন সহকারে স্টার দিতে হবে একে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে, ঠিক আছে। আর এটা আবার পুনরায় অ্যামেন্ডমেন্ট করানো হয়েছিল 2006 সালে, 2006, দুটো সালই মনে রাখবে, যে আমি 2006 পড়েছি, তুমি 93 বলছো, কেন হচ্ছে? তো এটাই আজকে প্রথম হচ্ছে পাস হয়েছিল 1993 তে, 993 লাগছে, ঠিক আছে। হ্যাঁ চলো, 1993 সাল, আর এটাকে অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করা হয়েছিল 2006-এ। আর একটা প্রশ্ন বলছি, ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বার সংখ্যা, ফুল টাইম মেম্বার, ফুল টাইম, ঠিক আছে, হাফ টাইম নয়, ফুল টাইম মেম্বার হচ্ছে 5জন, ঠিক আছে, আর সাথে হচ্ছে 7জন হচ্ছে ফুল টাইম, এটা নন ফুল টাইম। তো আনসার যদি চাই তাহলে কি আনসার হবে? 7, চলো আমি মুছে দিই, আনসার হবে 5, ঠিক আছে। তো 5 হবে তোমার সদস্য সংখ্যা। পরের প্রশ্ন যেগুলো বলছি এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট। হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? আগেই বলে দিয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। অপশন নাম্বার বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইয়ে করতে পারে, এই তো সুপ্রিম
চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে মানে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস তাকে নিয়োগ করতে পারে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, কত নম্বরে আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট আছে 124 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, আচ্ছা বেশ ভালো কথা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, যখন রাষ্ট্রপতি ইলেক্ট হয় বা হচ্ছে তোমার কি বলে নির্বাচিত হয়, তখন তাকে শপথ বাক্য কে পাঠ করায়? তাকে শপথ বাক্য পাঠ করায় অপশন নাম্বার সি, মানে হচ্ছে তোমার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শপথ বাক্য পাঠ করাবে, ব্যাস আর কিছু না। পরের প্রশ্ন বলবো যে হোয়াট ইজ দ্য টার্ম ডিউরেশন ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা রাষ্ট্রপতির কত দিনের জন্য নিয়োগ হয়? 5 বছর, রাষ্ট্রপতিও 5 বছর এবং হচ্ছে উপরাষ্ট্রপতিও 5 বছরের জন্য নিয়োগ হয়। ঠিক আছে, এইটা কি বাড়তে পারে? এইটা তখনই বাড়বে যদি মনে করো পুরনো রাষ্ট্রপতি রয়ে গেছে কিন্তু তখনও নতুন রাষ্ট্রপতি নিয়োগ হয়নি, তখন হচ্ছে তার টার্ম বাড়তে পারে, কিন্তু কতদিন পর্যন্ত? ম্যাক্সিমাম 6 মান্থ। ঠিক আছে, আচ্ছা এই সময় কিন্তু উপরাষ্ট্রপতি থাকবে না, উপরাষ্ট্রপতি থাকবে তখনই যখন রাষ্ট্রপতি মিসিং মানে মিসিং মানে কি তোমার অনুপস্থিত, অথবা রাষ্ট্রপতির পদটি খালি পুরোপুরি সম্পূর্ণ বা ডেথ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু পুরনো রাষ্ট্রপতি তার মেয়াদ 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তখনও নতুন একজন ইলেক্ট হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু ভাইস প্রেসিডেন্ট থাকে না, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ 6 মাস বলে দিয়েছে সংবিধানে যে 6 মাসের মধ্যে মধ্যে নতুনকে ইলেক্ট করাতে হবে। ওই জন্য দেখবে নেক্সট টাইম যদি দেখো দ্রৌপদী মুর্মুর টার্ম যখন শেষ হয়ে যাবে, তখন দেখবে তার টার্ম শেষ হওয়ার 2-3 মাস আগে থেকে বা তারও আগে থেকে তার নতুন রাষ্ট্রপতির ইলেকশন প্রসেস শুরু হয়ে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, বি আর আম্বেদকর? অপশন নাম্বার সি ইজ কারেক্ট আনসার। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর, তিনি হচ্ছেন ড্রাফটিং কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান। এই ড্রাফটিং কমিটির 7 জন মেম্বার ছিল। কজন ভাই? 7 জন মেম্বার ছিল। 7 জনের মধ্যে 1 2 3 করে 7 জনের নামই মনে রাখতে লাগবে। 7 জনের মধ্যে চেয়ারম্যান ছিলেন হচ্ছে আম্বেদকর, আম্বেদকর, তারপরে 2 নম্বর হচ্ছে আইয়ার, শর্ট নাম শুধু টাইটেল লিখছি। ঠিক আছে, আয়েঙ্গার, আয়েঙ্গার, এই যে আয়েঙ্গার, আয়েঙ্গার, তারপরে সাদুল্লাহ, সাদুল্লাহ ছিলেন 5 নম্বরের, যে যার নাম মনে রাখবে তার নাম হচ্ছে মিত্তার নামে একজন ছিলেন, এনার ডেথ হয়ে গেছিল, তারপরে আরেকজন এসেছিলেন, তার নাম হচ্ছে মাধব রাও। 6 নম্বর ছিলেন হচ্ছে খৈতান নামে একজন, ডিপি খৈতান, ডিপি খৈতান, ইম্পর্টেন্ট নেম কিন্তু, ডিপি খৈতান। ঠিক আছে, এবারে ডিপি খৈতানের ডেথ হয়ে যাওয়ার পরে আরেকজন আসলে কৃষ্ণমাচারিয়া। ঠিক আছে, কৃষ্ণমাচারিয়া। সাউথের নামগুলো মনে আসলেই না আমার ওই ঢোল সিনেমার কথাটা মনে পড়ে। ঢোল না রে, কি বলে বুঝতে পারছো তো? ওই ওই কি বলে, ধামাল সিনেমা, সেই গাড়ির মধ্যে। হ্যাঁ, যাই হোক, তো 7 নম্বর হচ্ছে মনে রাখবে কে এম মুন্সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেম, কে এম মুন্সি। ঠিক আছে, এরা ছিলেন হচ্ছে 7 জন মেম্বার ড্রাফটিং কমিটি। ওকে, ড্রাফটিং কমিটি কোন ইয়ারে তৈরি হয়েছিল? 29শে আগস্ট, কত সাল? 1947 সাল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ভীষণই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য প্রিয়াম্বল অফ দ্য হোয়াট ইজ দ্য প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? অ্যান ইন্ট্রোডাকশন, বিগিনিং, প্রিফেস নাকি হচ্ছে প্রলং? এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন। আমাদের আমাদের প্রিয়াম্বল কি দেয়? ইন্ট্রোডাকশন, যে ভারত দেশটি কেমন, ভারতের সংবিধান কেমন, সেটাই হচ্ছে প্রিয়াম্বল। প্রিয়াম্বলের মধ্যে 5টা শব্দ রয়েছে, 5টা শব্দ। ঠিক আছে, কি কি না? সোভারেন, সেকুলার, হ্যাঁ সোভারেন শেষ হলে সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট, সোভারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার সোশ্যালিস্ট,
সেকুলার, দেন হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক। রিপাবলিক, এই 5টা শব্দ। পরের প্রশ্ন বলছে যে হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টেড, তো এটা রিপিটেড কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে, আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ আর্টিকেল 21, ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টি। আর্টিকেল 21 কি বলে? রাইট টু ইকুয়ালিটি, তারপরে রাইট টু লাইফ অ্যান্ড দ্য পার্সোনাল লিবার্টি, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, নাকি রাইট ফ্রিডম রিলিজিয়ন, ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ন। অপশন নাম্বার বি, বি হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড দ্য পার্সোনাল লিবার্টি, এইটা আসে, এটার মধ্যেই তোমার আর্টিকেল 19 আসে, 20 আসে, এগুলো সব আসে, ঠিক আছে। আচ্ছা 21-এ আসে হচ্ছে 21-এর এ, 21-এর এ আছে তোমার ওই কি বলে এডুকেশন আসে, ঠিক আছে, 6 থেকে ওই 14 বছরের বাচ্চাদের যে এডুকেশন সেটা দেয়। পরের প্রশ্ন বলছে হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলভ দ্য লোকসভা, লোকসভা ভাঙার ক্ষমতা কার রয়েছে? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, লোকসভা স্পিকার, নাকি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? প্রাইম মিনিস্টারের কথায় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আনসার ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি হচ্ছেন ভাঙতে পারে লোকসভাকে 5 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর, অথবা যদি প্রাইম মিনিস্টার মনে করেন যে আমার এর মধ্যে ইলেকশন করে নেবো, তো তার নির্দেশেও কিন্তু তিনি করতে পারে, তো 5 বছর বা 5 বছর আগে হতে পারে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। The national emergency proclaimed under the article number 52 affects the which of the following? Fundamental right, directive principle of state policy, C, A and B both, নাকি none of the above? বলছেন ন্যাশনাল এমার্জেন্সি প্রক্লেম বা যখন চালু হবে তখন আর্টিকেল নাম্বার 52 এফেক্ট করবে কাকে? কাকে এফেক্ট করবে? অপশন নাম্বার সি, দুটোই হবে, দুটোই, কিন্তু এক্সেপশন হচ্ছে আর্টিকেল নাম্বার 20 এন্ড 21, এই দুটো কিন্তু বিলুপ্ত হয় না, এই দুটো বিলুপ্ত হয় না, বাকি সব ফান্ডামেন্টাল রাইট এবং হচ্ছে ডিপিএসপি বাদ হয়ে যায় যখন নাকি আমাদের ন্যাশনাল এমার্জেন্সি চলে। এমার্জেন্সি 3 প্রকার, যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বলি, সেটা হচ্ছে 52 নম্বরে আসে, 4 যোগ করে দাও, 56তে হচ্ছে স্টেট এমার্জেন্সি বা তোমার রাষ্ট্রপতি রুল, আর হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসন, আরেকটা হচ্ছে তোমার 60-এ আসে হচ্ছে তোমার 4 যোগ করে দিলে 60-এ আসে হচ্ছে তোমার ফিনান্সিয়াল এমার্জেন্সি। এইটা কোনোদিনই লাগেনি, ওয়েস্ট বেঙ্গলে 4 বার লেগেছিল হচ্ছে তোমার এই তোমার স্টেট এমার্জেন্সি বা রাষ্ট্রপতি রুল। পরের প্রশ্ন বলবো উইচ পার্ট অফ দা, আচ্ছা স্টেটে যদি আমাদের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি রুল 4 বার, সব থেকে বেশি হচ্ছে পাঞ্জাবে, সব থেকে বেশি রাষ্ট্রপতি রুল চলেছিল হচ্ছে পাঞ্জাবে, ঠিক আছে। আর দেশে হচ্ছে 3 বার হচ্ছে তোমার রাষ্ট্রপতি তোমার ন্যাশনাল এমার্জেন্সি চলে, 3 বার ন্যাশনাল এমার্জেন্সি দেশের মধ্যে চলে। which part of the constitution deals with the executive, executive কোনটা মধ্যে ডিল করে? পার্ট 1 এ হচ্ছে তোমার আমি বলেছি দেশের কথা, পার্ট 2 তে হচ্ছে নাগরিকদের নাগরিকত্ব, 3 এ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, অপশন নাম্বার ডি। পার্ট 5 মনে হচ্ছে এখানে ইউনিয়ন, ইউনিয়নের মধ্যে কে আসে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপর হচ্ছে তোমার পার্লামেন্ট, তারপরে হচ্ছে প্রাইম মিনিস্টার এন্ড মিনিস্ট্রিজ, তারপরে সুপ্রিম কোর্ট, এগুলো সব হচ্ছে পার্ট 5 এ আসে, যদিও সুপ্রিম কোর্টের ইয়ের মধ্যে চলে আসে, বিচার ব্যবস্থার মধ্যে। আচ্ছা দ্য টার্ম অফ অফিস ফর মেম্বার অফ দ্য রাজ্যসভা, রাজ্যসভার একজন মেম্বারের টার্ম কত? আমি আগেও বলে দিয়েছি, এটা প্রিভিয়াস শুরুতেই বলে দিয়েছি, অপশন নাম্বার সি, 6 বছর। মেম্বারদের বয়স তোমার মেয়াদ হচ্ছে 6 বছর, কিন্তু রাজ্যসভা কন্টিনিউইং মেম্বার, কন্টিনিউইং চেম্বার, এটাকে কিন্তু ডিজলভ করা যায় না। রাজ্যসভা কন্টিনিউ হতে থাকে, ডিজলভ করা যায় না, কিন্তু মেম্বারদের বয়স তোমার হচ্ছে কত? 6 বছর পর, ঠিক আছে। আর প্রত্যেক 2 বছর পর পর, প্রত্যেক 2 বছর পর পর মেম্বার কি হতে থাকে? রিটায়ার্ড হতে শুরু করে, 1/3 করে, 1/3 করে প্রত্যেক 2 বছর 2 বছর পর রিটায়ার হয়, ঠিক আছে। আর মেয়াদ সময় কত থাকে? 6 বছর। পরের প্রশ্ন বলবো যে হু ইজ দ্য হেড অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া? স্টেট অফ ইন্ডিয়া হচ্ছে স্টেট গভর্নমেন্ট এর হেড কে হয়? স্টেট গভর্নমেন্টের হেড হয় সবসময় অপশন নাম্বার এ সিএম বা চিফ জাস্টিস, চিফ মিনিস্টার, ঠিক আছে। সিএম বা মুখ্যমন্ত্রী হচ্ছে রাজ্য সরকারের প্রধান হয়, রাজ্য সরকারের প্রধান, ঠিক আছে। আচ্ছা রাষ্ট্রপতিকে কি বলবো? রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান, দেশের প্রধান, দেশের প্রধান। আর ইনি হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্টের প্রধান, ইউনিয়ন গভর্নমেন্ট। তো মনে রাখবে গভর্নমেন্টের হেড হচ্ছে বলবো দেশের প্রাইম মিনিস্টার, রাজ্যের হচ্ছে চিফ মিনিস্টার, আর দেশের প্রধান রাষ্ট্রপতি, ঠিক আছে।
পরের প্রশ্ন বলছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই, বলে দিয়েছি আগে আমি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করতে পারে। আর্টিকেল নাম্বার 76, তিনি কে? অ্যাটর্নি জেনারেল হচ্ছে হাইয়েস্ট ল অফিসার্স ইউনিয়ন গভর্নমেন্টে, ঠিক আছে। আচ্ছা, লোকসভা স্পিকারকে কে নিয়োগ করে? লোকসভা স্পিকারের ইলেকশন হয় কোথায়? না লোকসভার মধ্যে। লোকসভাতে যতজন মেম্বার রয়েছে তার মেম্বারের মধ্যে একজন হচ্ছে স্পিকার নিযুক্ত করবে। আচ্ছা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিযুক্ত করে রাষ্ট্রপতি, ঠিক আছে। প্রাইম মিনিস্টারের ইলেকশন হয় প্লাস সিলেকশন। কেন বলছি এই কথাটা? সিলেকশন এবং ইলেকশন, প্রথমত তাকে ইলেক্ট হতে হবে এমপি হিসাবে, অ্যাজ এ এমপি জনগণের দরবারে, ঠিক আছে। এমপি হিসাবে ইলেক্ট হয়ে গেল, তার পার্টি তাকে প্রাইম মিনিস্টার করবে কি করবে না সেটা সিলেকশন হয় তার পার্টির উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। which constitutional amendment lowered the voting age from the 21 to 18? আবার রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, আমি বলে দিচ্ছি ডিটেলস সব। আর্টিকেল নাম্বার 1988 সাল, আর চালু হয়েছিল 1989 সালে, ঠিক আছে। আচ্ছা বেশ, 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সাল, 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সাল, এটা এসেছিল 1978 সালে, ঠিক আছে। আর এর মাধ্যমে হচ্ছে তোমার একটা ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল নাম্বার 31টাকে ডিলিট করে 300A তে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর 73তম অ্যামেন্ডমেন্টের মধ্যে পঞ্চায়েতি রাজ 1992 বলে দিয়েছে কি সব, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে কম্ট্রোলার অডিটর জেনারেল ক্যাগ, যাকে বলা হয় ক্যাগ অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, ক্যাগ কে নিয়োগ করে? ক্যাগ নিয়োগ অপশন নাম্বার আর্টিকেল নাম্বার 148 নম্বর আর্টিকেল অনুযায়ী তাকে নিয়োগ করে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আর্টিকেলটা মনে রাখবে, ক্যাগ রিলেটেড, ঠিক আছে। ক্যাগ হচ্ছে হাইয়েস্ট পাবলিক পার্স, গার্জিয়ান হচ্ছে পাবলিক পার্স। আমাদের জনগণের যে ভান্ডার থাকে, আর্থিক ভান্ডার, আমরা যেটা সরকারের কাছে ট্যাক্স দিই, সেই যে একটা থাকে না তহবিল, সেই তহবিলের হেড হচ্ছে তোমার কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, ঠিক আছে। তাকে নিয়োগ করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অলওয়েজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কত বছরের জন্য? 6 ইয়ার অর 65 ইয়ার, যেটা আগে হবে। মানে কেউ যদি মনে করো 50 বছরের নিয়োগ হয় তাহলে তার 6 বছর থাকবে, যদি কেউ 62 বছরের নিয়োগ হয় তাহলে 65 বছর, যেটা আগে হবে সেটাই হচ্ছে তার টার্ম হবে, ওকে। আচ্ছা, নিয়োগ করে প্রেসিডেন্ট। বর্তমানে কে রয়েছে ক্যাগ? জিসি মুর্মু, গিরিশচন্দ্র মুর্মু, গিরিশচন্দ্র মুর্মু বা জিসি মুর্মু, তিনি হচ্ছেন বর্তমানে ক্যাগ রয়েছেন, ওকে। বেশ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে বর্তমানে? চন্দ্রচূড়, ঠিক আছে, ডিওয়াই চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়। পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দ্য লোকসভা? লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 500, 545, 552 নাকি 600? আনসার ইজ অপশন নাম্বার এ। কি বলছো, 500 জন হলো কেন? 52, 45 কেন হলো না? দেখো আগে 52 জন ছিল, 500 প্লাস 2, ঠিক আছে, 2 জন। এই 2 জন কারা ছিল? অ্যাংলো ইন্ডিয়ান। বর্তমানে এটা নেই, কবে থেকে নেই? 2020 সাল থেকে এটাকে তুলে দেওয়া হয়েছে। তার মানে এখন বর্তমানে 500 জন, কিন্তু 500 জনই ইলেক্টেড হয় না। কতজন ইলেক্টেড হয়? 545 জন ইলেক্টেড হয়। তারা বর্তমানে এখন আমাদের লোকসভাতে 545 জনই আছে। 545, সরি 543 জন, 543 জন। তার কারণ 2 জন বাদ হয়ে গেছে, তো তো বর্তমানে 543 জন ইলেক্টেড মেম্বার। কিন্তু সর্বোচ্চ কতজন হতে পারে? 500 জন হতে পারে। এখানে সর্বোচ্চই চেয়েছে, ম্যাক্সিমাম চেয়েছে, তাহলে অপশন হচ্ছে অপশন নাম্বার এ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে which schedule of the Indian constitution contain the list of the language recognized by the constitution? মানে বলছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজ মানে সংবিধান বিধিত যে ভাষা রয়েছে সেটা কত নম্বর শিডিউলে রয়েছে? ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল, 8 শিডিউল নাকি 9 শিডিউল? অপশন নাম্বার সি, 9 শিডিউলে রয়েছে হচ্ছে তোমার, এই সরি 8 শিডিউলে রয়েছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যেহেতু শিডিউলের আন্ডারে ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে, ওই জন্য এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় শিডিউল ল্যাঙ্গুয়েজ। কতগুলো শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে? 22টা শিডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে। কটা? 22টা। আর মূল সংবিধানে 14টা শিডিউল ল্যাঙ্গুয়েজ ছিল, বেড়ে বুড়ো হয়েছে তোমার 22টা, ঠিক আছে। আচ্ছা বেশ, ফার্স্ট শিডিউলে কি আছে বলতে পারলে? ফার্স্ট শিডিউলে রয়েছে হচ্ছে দেশ, তারপর হচ্ছে তোমার দেশ, দেশের নাম, ইউনিয়ন টেরিটরিজ, এই সমস্ত কথা একদম পরিচয় রয়েছে হচ্ছে তোমার ফার্স্ট শিডিউলের মধ্যে। সেকেন্ড শিডিউল ইম্পর্টেন্ট, পরীক্ষা বেশ আসে। সেকেন্ড শিডিউল হচ্ছে স্যালারি, এমুলিমেন্টস, মানে হচ্ছে তোমার ভাতা টাতা, এই সমস্ত যে স্যালারি থাকবে, বেতন পাবে, কাদের বেতন, কাদের ভাতা, কাদের সম্পর্কে বলা হয়েছে? অফিসিয়াল যারা এক্সিকিউটিভ রয়েছে তারা, যেমন হচ্ছে প্রেসিডেন্ট, ভিসি মানে ভাইস প্রেসিডেন্ট, ভিপি ভাইস প্রেসিডেন্ট, তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার্স, ঠিক আছে।
এরা আর কি, মানে প্রাইম মিনিস্টার, তারপরে ক্যাগ হচ্ছে তোমার এক্সিকিউটিভ, এদের হচ্ছে তোমার স্যালারি সম্পর্কে বলা আছে সেকেন্ড শিডিউলে, ঠিক আছে। 9 শিডিউল জুডিশিয়াল রিভিউ সম্পর্কে বলা আছে, ঠিক আছে। অ্যালাউ দ্য লেজিসলেচার অ্যাটেম্প, এই সমস্ত আছে জুডিশিয়াল রিভিউ সম্পর্কে। চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা বলবো। বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়, ঠিক আছে, সেটি হলো টোটাল শিডিউল নাম্বার বর্তমানে রয়েছে 12টা, 12খানা শিডিউল মানে তপশিল, 12টা তপশিল রয়েছে বর্তমানে, তার মধ্যে 11 আর 12 এই দুটো হচ্ছে নতুন, 4টে নতুন, তার মধ্যে 11 আর 12-র কথা বলি। 11 নম্বরে বলা হচ্ছে পঞ্চায়েত নতুন শিডিউল, আর 12 নম্বরে বলা হচ্ছে তোমার পুরসভা। দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর enshrined in which পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে এক কথায় বলতে চাইছে ডিপিএসপি কত নম্বর পার্টে আসে। পুরনো কথা বলছে না এগুলো, আমি বলে দিয়েছি সব। পার্ট 1 এ কি আছে, পার্ট 2 তে কি আছে, পার্ট 3 তে কি আছে, পার্ট 4 এ ডিপিএসপি আছে, বলে দিয়েছি সব। তারপরে যেই পার্ট 4 এর পরে আর পার্ট 5 আসে না, কি আসে বলতো, পার্ট 4 এ আসে, ঠিক আছে, পার্ট 4 এ আসে। এই পার্ট 4 এ তে কি আছে, এতে আছে ফান্ডামেন্টাল ডিউটিজ আসে, ঠিক আছে, যেটা আমরা ইউএসএসআর থেকে নিয়েছি, ইউএসএসআর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলবো, হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ অফ ইন্ডিয়া। বর্তমানে হচ্ছে 18 বছর, বর্তমানে 18 বছর মিনিমাম ভোটিং এজ অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা বেশ, আর আর এখান থেকে আচ্ছা, আমাদের যে প্রথম ইলেকশন শুরু হয়েছিল 1951-52 হয়েছিল প্রথম ইলেকশন কমিশন, সুকুমার সেন, জানি আমরা এগুলো সব, ওকে। আর প্রথম হচ্ছে আমাদের ভোটিং এজ চালু হয়েছিল, ভোটিং এজ বলে তোমার ভোটার কার্ড, সেটা হচ্ছে 1993 মানে 1993 তে, ঠিক আছে। আচ্ছা, 25শে জানুয়ারি এটা ভোটিং ডে বলা, আমাদের হচ্ছে কি বলে এটাকে, ন্যাশনাল ভোটার্স ডে বলা হয় 25 জানুয়ারিতে, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্ট অফ, মানে বলতেছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে কারা কারা ভোট দিতে পারে। মেম্বার অফ পার্লামেন্ট, হ্যাঁ পারে। মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে হচ্ছে তোমার এসএলএ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা বলছে, রাজ্য বিধানসভার কথা বলছে, পারে তো দিতে পারে। ইলেক্টেড মেম্বার্স অফ দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট এন্ড দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ডি কোথায় গেল, হ্যাঁ টাইপ যে করেছে না, ধরবো তাহলে দিয়ে। যাই হোক, আমি বলে দিচ্ছি কে কে পার্ট নিতে পারে। পার্লামেন্ট মানেই হচ্ছে তোমার লোকসভা পারে, ভালো করে লিখে দেয়া। কারা কারা রাষ্ট্রপতির ইলেকশনে অংশ নিতে পারে, একটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা পার্লামেন্টের মধ্যেই আসে এগুলো, পার্লামেন্ট বলে দিলে রাজ্যসভা, রাজ্যসভা, ঠিক আছে। আর কে পারে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেক্টেড মেম্বার, এইরা সব কিছুর ইলেক্টেড মেম্বার হতে হবে, ইলেক্টেড, এটাই হচ্ছে তোমার কন্ডিশন, নমিনেটেড হলে হবে না, ইলেক্টেড মেম্বার হতে হবে। স্টেট লেজিসলেটিভ মেম্বার মানে হচ্ছে তোমার 28টা স্টেট এবং 3টে ইউনিয়ন টেরিটরি, ইউটি, 3টি কি, দিল্লি, পন্ডিচেরি এবং হচ্ছে জম্মু এন্ড কাশ্মীর। যদিও জম্মু এন্ড কাশ্মীরের ইলেকশন এখনো হয়নি, সেই কারণে জম্মু এন্ড কাশ্মীর এখনো পর্যন্ত পার্ট নেয়নি ইউটি হওয়ার পর, ঠিক আছে। আগে তো স্টেট যখন ছিল তখন পার্ট নিত। তো এরা বাদ গেল কি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, এ বাদ গেল, মানে রাজ্যের আমাদের এখনো বর্তমানে যে কটা রাজ্যের স্টেট লেজিসলেটিভ কাউন্সিল মানে বিধান পরিষদ আছে, বিধান পরিষদ কিন্তু রাষ্ট্রপতির ইলেকশনে পার্ট নিতে পারে না। পরের প্রশ্ন বলছে, আচ্ছা এইখানে চলে এসেছে, দেখেছো, দ্য ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি এন্ড গভর্নরস, এটা তো হবে না, অপশন নাম্বার ডি তে হবে না, অপশন সি কারেক্ট ছিল। যাই হোক, হোয়াট ডাজ দ্য হোয়াট ডাজ আর্টিকেল 370 কনস্টিটিউশন পার্ট অফ ইন্ডিয়া, দেখো একটু আগেই বললাম জম্মু এন্ড কাশ্মীরের কথা, সেটাই এসছে। তো 370 স্পেশাল প্রভিশন দিয়েছিল জম্মু এন্ড কাশ্মীরকে, যেটা এখন আর নেই, ঠিক আছে। এই বছরে জম্মু এন্ড কাশ্মীরে ইলেকশন হবে কিন্তু, ঠিক আছে, নজর রাখবে কে জিতলো। When was the Constitution of India adopted? Constitution of India adopt বলেছে, adopt, ঠিক আছে। তো adopt মানে গ্রহণ করা, গ্রহণ করা হয়েছিল, আরে কি দিল এগুলো, আচ্ছা অ্যাডপ্ট গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। আর যদি অ্যাকসেপ্ট বলতে, অ্যাডপ্টের জায়গায় যদি বলতো অ্যাকসেপ্ট মানে হচ্ছে কার্যকরী,
তাহলে आंसर দিতাম আমরা 26 কিন্তু জানুয়ারি কিন্তু 1950 সাল। মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রচুর ভুল হয়, মানে জানা সত্ত্বেও ভুল হয়, থাকবে। পরের প্রশ্ন বলছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কাকে বলা হয়? রিপিটেড কোশ্চেন, অপশন নাম্বার বি, আম্বেদকরকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, গান্ধীজি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন না, ঠিক আছে, মনে থাকবে। আর সর্দার প্যাটেল হচ্ছে আমাদের প্রথম উপরাষ্ট্রপতি না, প্রথম উপপ্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, হ্যাঁ ঠিক আছে, বা হোম মিনিস্টার, বলছেন অমিত শাহ যে পোস্টটা, ঠিক আছে, ওকে। হাউ মেনি শিডিউল আর দেয়ার ইন, সোজা প্রশ্নটা বলে দিয়েছে, 12টা। টোটাল হচ্ছে কটা? 12টা। মূল সংবিধানে 8টা ছিল, বেড়ে বুড়ে 4টা বেড়েছে, হয়ে গিয়ে 12টা হয়েছে। বলেছে প্রিয়াম্বল অফ ইন্ডিয়া কনস্টিটিউশন বিংস দ্য হুইচ অফ দ্য ওয়ার্ডস, কি বলেছে? কনস্টিটিউশন বিগেন, বলছে আমাদের প্রিয়াম্বল মানে হচ্ছে তোমার কি বলে প্রিয়াম্বল কে বাংলাতে? প্রস্তাবনা। প্রস্তাবনা স্টার্টিং হয় কোন শব্দটা বা কথাটা দিয়ে, ঠিক আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন দ্য নেম অফ গড, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ইন্ডিয়া দ্যাট আ ভারত, ইন্ডিয়া দ্যাট আ ভারত, এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 1 এ আছে, ঠিক আছে, পার্ট নাম্বার 1 এ আছে, তো অপশন নাম্বার এ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা উই এটা দিয়েই হচ্ছে শুরু হয়। তারপরে 5টা কিওয়ার্ড থাকে, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ঠিক আছে, পরপর মনে রাখতে হবে। হোয়াট ইজ দ্য টার্ম অফ দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এগুলো সবই দিকে রিপিট কোশ্চেন আসছে। অপশন নাম্বার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশন নাম্বার সি, ঠিক আছে, আমি অলরেডি আগে বলে দিয়েছি, ঠিক আছে, এগুলো সব 5 বছরের জন্য ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুজনেই নিয়োগ হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর গ্যারান্টিড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 6টা। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অফ দ্য এনশিওর দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কত নম্বর পার্টে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল, পার্ট নাম্বার 6 জায়গায় ফেলছি, আনসার হবে অপশন নাম্বার বি, 4, ঠিক আছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল এটা নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। কোথায় নিয়ে গেছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে অ্যাপয়েন্ট করে? অপশন নাম্বার এ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাষ্ট্রপতি। হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লোয়ার দ্য ভোটিং এজ, তো সবই রিপিট কোশ্চেন দেখছি পরবর্তীকালে শেষের দিকে, শেষের কোশ্চেন, ঠিক আছে, সেম কোশ্চেন করুন। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ অফ পার্সন হু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, আচ্ছা নতুন প্রশ্ন, বলছে প্রাইম মিনিস্টার হতে গেলে মিনিমাম এজ কত? প্রাইম মিনিস্টার একজন হচ্ছে এমপি, নর্মাল এমপি, ঠিক আছে, তো এমপি হতে গেলে মিনিমাম এজ দরকার পড়ে 25 বছর। একই রকম সিএম, পিএম প্লাস মানে মুখ্যমন্ত্রী যে কোনো রাজ্যের এবং হচ্ছে প্রধানমন্ত্রী দুজনেই হতে গেলে ভোট মিনিমাম এজ কত দরকার পড়ে? মিনিমাম এজ 25 দরকার হবে, কিন্তু তাকে ইলেক্টেড হতে হবে সিএম হতে গেলে অ্যাজ আ এমএলএ রাজ্যের, আর পিএম হতে গেলে অ্যাজ আ এমপি, ঠিক আছে, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, আর এমএলএ মানে হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আচ্ছা, দুজনেরই 25 বছর। 30 বছর হচ্ছে রাজ্যসভার মেম্বার হতে গেলে লাগে, 35 হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এদের হতে গেলে লাগে, 40 কিছুই লাগে না, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন এমপি, নিশ্চয়ই তার কোন একটা লোকসভার কেন্দ্র আছে, সেটা হচ্ছে বারাণসী। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আমি যতটা পেরেছি ডিটেলস দিয়েছি। যদি ভালো লাগে ক্লাস তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে কি করবে? শেয়ার করো। তুমি যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করো না কেন, এখানে আমার চ্যানেলে জিএস করানো হয় প্রচুর পরিমাণে, 20,000। এখানে যেই চ্যানেল তোমার যে জিকে করানো হচ্ছে, এখানে নজর রাখো, পরীক্ষা তোমার খুব ভালো হবে, আগামীতে প্রিপারেশন অনেক ভালো হবে, ঠিক আছে। তো আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।